আচ্ছা, আজকে শুরু হবে ডায়নামিক জন্টলা ডিস্টরশন। হেডিং দাও। শুধুমাত্র লেখো ডায়নামিক জন্ট ডিস্টরশন। ডায়নামিক জন্টলা ডিস্টরশন। আচ্ছা, আগের দিন যখন আমরা আগের দিন জন্টলা ডিস্টরশন নিয়ে আলোচনা করছিলাম, সেখানে দেখবে জেড ইন জেড আউট এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো জেড ইন জেড আউট এগুলো নিয়ে যে আলোচনা করছিলাম, সেখানে যে লিস্টিংটা করেছিলাম, সেখানে দেখো জেড ইন জেড আউট ইকুয়ালি প্রবাবল, এই জায়গাগুলো কোন কোন ক্ষেত্রে এসেছিল। দেখো তো কোন কোন ক্ষেত্রে এটা এসেছিল। জেড ইন জেড আউট ইকুয়ালি প্রবাবল। D4 হাই স্পিন, D7 লো স্পিন আর D9। তো সেখানে ইজিতে দেখো তো কটা করে ইলেকট্রন আছে। এই কেসগুলোতে ইজি 1 আছে আর ইজি 3 আছে না? ইজি 1 ইজি 3 আছে। তো দেখো এই যে D2G মানে সরি ইজি 1 ইজি 3 এই কেসগুলোতে দেখো তোমার জেড ইন জেড আউট ইকুয়ালি প্রবাবল হয়েছে। তার মানে দুটোই ইকুয়ালি এক্সিস্ট করতে চায়। এখন দুজনে যদি ইকুয়ালি এক্সিস্ট করতে চায়, তাহলে কি হবে না, এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এরা একটা ডাইনামিক একটা ইকুইলিব্রিয়ামে থাকে জেড ইন এবং জেড আউট। এবং তোমরা খেয়াল করবে যে যখন জেড ইন আর জেড আউট মানে এইরকম হয়, মানে ধরো যদি আমি তার একটা প্লট করি, জেটিএসি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেট, জেটিএসি ভার্সেস রিয়াকশন কোঅর্ডিনেট, সেখানে দেখো দুজনেরই জেটিএসি কি এসছে, সমান এসছে না? তাই জন্যই তো আমাদের জেড ইন জেড আউট দুটো ইকুয়ালি প্রবাবল হয়েছিল। মানে যাদের যাদের যে যে সিস্টেমে জেড ইন জেড আউটের জেটিএসি সমান, তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে তারা ইকুয়ালি প্রবাবল। এবার ইকুয়ালি প্রবাবল মানে কি? তার মানে জেড ইন যতটা এনার্জেটিক, জেড আউট ততটাই এনার্জেটিক। এবার এদের যদি একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখো এই যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা হচ্ছে এনার্জি ব্যারিয়ার বা অ্যাক্টিভেশন এনার্জি ইএ। এইখান থেকে জেড ইন থেকে জেড আউট এবং জেড আউট থেকে জেড ইন তারা যদি ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, যেহেতু ইকুয়াল এক্সিস্ট করছে, তাদেরকে একটা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হয় অলওয়েজ, জেড ইন থেকে জেড আউটে যেতে গেলে। এবার এই জেড ইন থেকে জেড আউটে যেতে গেলে যে এনার্জি ব্যারিয়ারটা ক্রস করতে হয়, দ্যাট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। এই অ্যাক্টিভেশন এনার্জিটা যদি খুব বড় হয়ে যায়, তাহলে কিন্তু জেড ইন থেকে জেড আউটে এই যে ইকুইলিব্রিয়ামটা মানে এখান থেকে এখানে শিফট করাটা, এটা অনেকটা এনার্জেটিক্যালি আনফেভারেবল হবে। মানে ইকুইলিব্রিয়ামটা ফাস্ট ইকুইলিব্রিয়াম হবে না, স্লো হবে। কিন্তু যদি অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা খুব ছোট হয়, তাহলে সহজে এখান থেকে ক্রস করে জেড আউটে যেতে পারবে বা জেড ইন থেকে মানে জেড আউট থেকে জেড ইন আসতে পারবে। তার মানে এই যে জেড ইন জেড আউটের ইকুইলিব্রিয়ামটা কি হবে, খুব ফাস্ট হবে। তাহলে কি হবে দেখবে, একটা স্ট্রাকচার জেড আউট মানে জেড ইন মানে কি, জেড ইন মানে তোমার
জেড অ্যাক্সিস বরাবর যে বন্ডটা আছে সেটা তোমার কি ছোট, আর জেড আউট মানে কি, জেড আউট মানে জেড অ্যাক্সিস বরাবর যে বন্ডটা আছে সেটা লম্বা। এবার এরা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ফার্স্ট ইকুইলিব্রিয়াম হয়, তাহলে কি হবে, এই যে বন্ডটা আছে এই বন্ডটা একবার সংকুচিত হবে একবার প্রসারিত হবে। তাতে করে কি হবে, তাতে কি হবে তোমার ডিস্টরশনটা কি হবে, একবার জেড আউট একবার জেড ইন। এবার বলছি কি এই যে ইকুইলিব্রিয়ামটা ফার্স্ট কনভার্সনটা ইন্টার কনভার্সনটা জেড আউট থেকে জেড ইন, এই যে ইন্টার কনভার্সন, এই ইন্টার কনভার্সনটা খুব ফাস্ট হবে কখন, যদি অ্যাক্টিভেশন এনার্জি লো হয়। তার মানে ইয়েটা যদি খুব লো হয় দেন এই যে ইকুইলিব্রিয়ামটা হবে খুব ফাস্ট, ফাস্ট ইকুইলিব্রিয়াম। ফার্স্ট ইকুইলিব্রিয়াম, তাহলে ফার্স্ট ইকুইলিব্রিয়াম যদি হয় তার মানে একদম জেড ইন এবং জেড আউট তারা খুব ফাস্ট একটা থেকে আরেকটাই কনভার্ট হবে। তাহলে আলটিমেটলি যেটা, এটা যদি খুব ফাস্ট ইকুইলিব্রিয়াম হয় তাহলে আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে একটা, দেখো যতটা জেড আউট হচ্ছে ততটাই জেড ইন যদি হয়, ইকুইলিব্রিয়ামে থাকে, খুব ফাস্ট হয়, তাহলে আলটিমেটলি আমরা একটা রেজাল্ট্যান্ট প্লট, রেজাল্ট্যান্ট স্ট্রাকচার পাবো যেটা হচ্ছে নো ডিস্টরশন, নো ডিস্টরশন বা রেগুলার। রেগুলার তাহলে যদি জেড ইন আর জেড আউটটা খুব ফাস্ট হয় তাহলে এদেরকে অ্যাভারেজ নাও, মানে যদি 100 বার ইন্টার কনভার্ট করে 50 বার হবে জেড ইন আর 50 বার হবে জেড আউট, তাহলে আলটিমেটলি অ্যাভারেজ যদি নেওয়া হয় তাহলে আলটিমেট স্ট্রাকচারটা হবে আনডিস্টর্টেড, তাই না? বুঝে যাচ্ছে এটা? কার কোনো ডাউট আছে এটা? হ্যালো? স্যার বুঝতে পারি না, আরেকবার বলুন। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে জেড ইনটা আর জেড আউটের এনার্জিটা কি ইকুয়াল তো, যাদের ক্ষেত্রে জেড ইন আর জেড আউটের এই যে জেটিএসিটা ইকুয়াল হয়েছে বলছি না, জেড ডি4 হাই স্পিন, তারপর ডি7 লো স্পিন, তারপর ডি9, এদের ক্ষেত্রে জেটিএসিটা সমান আসছে না দুই দিকে, জেড ইন হ্যাঁ জেড স্যার। আউটে। তাহলে জেটিএসি যদি সমান হয় তাহলে তো এই যে প্লট যদি করা হয় জেটিএসি প্লট, তারা ইকুয়াল এইভাবে থাকবে, তো এই একই লেভেলে থাকবে। এবার একই লেভেলে যদি থাকে হ্যাঁ তাহলে কি থাকবে। হবে, জেড ইন আর জেড আউটটা তারা দুটোই ইকুয়ালি প্রবাবল, মানেটা কি, তার মানে জেড ইনও যতটা থাকবে জেড আউটেও ততটাই থাকবে। তার মানে এরা একে অপরের কি করতে পারে, ইন্টার কনভার্ট করতে পারে। তো এবারে ইন্টার কনভার্সনটা যেটা যেটা যেহেতু একই এনার্জি তাহলে এটাও এক্সিস্ট করতে পারে এটাও এক্সিস্ট করতে পারে। তাহলে এরা যদি ইন্টার কনভার্ট হয় তার মানে এটা কি, জেড ইন মানে এরকম পিকচার, জেড আউট মানে এরকম পিকচার, তাহলে ফার্স্ট একবার এটাই যাবে একবার এটাই যাবে, একটা এবার যাবে একটা এটাই যাবে, ফার্স্ট এটা থেকে এটা ইকুইলিব্রিয়ামটা এ করবে, মানে একবার এই বন্ডটা মানে জেড ইন আর জেড আউটের এই যে ইন্টার কনভার্সন মানেটা কি, মানেটা হচ্ছে এই যে জেড অ্যাক্সিস বরাবর যে বন্ড দুটো আছে এই বন্ড দুটো যদি লম্বা হয়ে যায় তাহলে জেড আউট, আর যদি সংকুচিত হয়ে যায় তাহলে জেড ইন। তাহলে ইন্টার কনভার্ট হওয়া মানেটা কি, ইন্টার কনভার্ট হওয়া মানেটা হচ্ছে এই বন্ডটা কি হবে, একবার ছোট হবে একবার বড় হবে এই বন্ড দুটো। তাহলে এই বন্ড দুটো ছোট বড় যদি হয় তাহলে এবার এটা যদি যদি খুব ফাস্ট হয়, মনে করো খুব ফাস্ট এটা সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে, তাহলে তার রেজাল্ট্যান্ট পিকচার কেমন হবে, মানে যতটা সংকুচিত হলো আবার ততটা প্রসারিত হয়ে গেল, তাহলে তার যদি অ্যাভারেজ নিই তাহলে কি দাঁড়ায়, সেম মানে নো চেঞ্জ, নর্মাল নো কিছু চেঞ্জ, একটা হবে। নো চেঞ্জ, তার মানে রেগুলার, তার মানে রেগুলার পিকচার পাবো। সেটাই বলা হচ্ছে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম যদি হয় তাহলে একটা আমরা রেগুলার পিকচার পাবো, কিন্তু তার মধ্যে কিন্তু জেড ইন জেড আউট দুটো ইকুয়ালি আছে। এবার এই ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে ইন্টার কনভার্সন, এই ইন্টার কনভার্সনটা স্লো হবে না ফাস্ট হবে সেটা ডিপেন্ড করছে এই অ্যাক্টিভেশন ব্যারিয়ারের উপরে, ইএ। এইখান থেকে এটা কনভার্ট হতে গেলে এই এনার্জিটা ক্রস করে তারপর এখানে যেতে হবে। এবার এই এনার্জিটা কতটা যদি খুব বড় হয় এনার্জি, তাহলে কি হবে এখান থেকে ইন্টার কনভার্ট হওয়াটা ইজি হবে, ইজি হবে কি, না যদি বড় হয় তাহলে তো হ্যাঁ ইজি তাহলে হবে না। অনেকটা বেশি এনার্জেটিক হয়ে যাবে, তাহলে নর্মাল রুম টেম্পারেচারে তখন ইন্টার কনভার্ট হতে পারবে না। কিন্তু যদি এনার্জিটা খুব ছোট হয় তাহলে ইজিলি জেড ইন জেড আউট জেড ইন জেড আউট এটা ইন্টার কনভার্ট হতে পারবে। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা এখানে ইম্পর্টেন্ট, যে এই যে ইকুইলিব্রিয়াম যে ইন্টার কনভার্সন যেটা সেটা ফাস্ট হবে না স্লো হবে সেটাই অ্যাক্টিভেশন ব্যারিয়ারের উপর ডিপেন্ড করছে। এই অ্যাক্টিভেশন ব্যারিয়ার যদি ছোট হয় তাহলে ফাস্ট ইকুইলিব্রিয়াম হবে, আর যদি খুব অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা খুব বড় হয় তাহলে এই ইন্টার কনভার্সনটা স্লো হবে।
এবং স্লো হবে যেহেতু, সেক্ষেত্রে আমরা মেজর ক্ষেত্রে আমরা জেড আউটটাই দেখতে পাবো, কারণ জেড আউটটা কি স্টেরিক্যালি রিল্যাক্সড। তো এইটা হচ্ছে পুরো ডাইনামিক জন্টালার ডিস্টরশন। তার মানেটা হচ্ছে যাদের ক্ষেত্রে জেড আউট আর জেড ইন এর জেটিএসি সমান, তারা একই সঙ্গে যেহেতু দুটো এক্সিস্ট করতে চায়, তাহলে তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এক্সিস্ট করে যেখানে জেড ইন আর জেড আউট গুলো একে অপর থেকে ইন্টার কনভার্ট হয়, ফলে আমরা একটা অ্যাভারেজ পিকচার দেখতে পাই, যেটিকে বলা হবে রেগুলার জিওমেট্রি। এবার এই রেগুলার জিওমেট্রিটা যেটা হচ্ছে ডিউ টু দিস ডাইনামিক জন্টালার ডিস্টরশন। আর এই ইন্টার কনভার্সনটা যেটা, সেটা ফাস্ট হতে পারে, স্লো হতে পারে। যদি অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা কম হয় তাহলে ফাস্ট ইকুইলিব্রিয়াম হবে, মানে ফাস্ট ইন্টার কনভার্সন হবে। আর যদি অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা খুব বড় হয় তাহলে স্লো ইন্টার কনভার্সন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা লিখে নাও। এখানে একটা ডেফিনেশন আছে 2 নম্বরের, যে ডাইনামিক জন্টালার ডিস্টরশন বলতে কি বোঝো বা স্ট্যাটিক বলতে কি বোঝো। আচ্ছা, লেখো লেখো ডাইনামিক্যালি বা লেখো ডাইনামিক জন্টালার ডিস্টরশন ক্যান বি এক্সপ্লেইনড। Dynamic Jonteller distortion can be explained না আরেকবার একটু বলুন। dynamic Jonteller distortion can be explained dynamic Jonteller distortion can be explained in a different way, in a different way, in a different way. Full stop. If the Z out and Z in distortion, if the Z out and Z in distortion, if the Z out and Z in distortion, Z in and Z out distortion are of the same energy, are of the same energy, are of the same energy, bracket রাখো Eg1 and Eg3, Eg1 and Eg3, bracket close, স্যার ব্র্যাকেটে কি বললেন? Eg1 and Eg3 এদের ক্ষেত্রেই তো জেটিএসি সমান এসছে। Eg1 and Eg3, bracket close, and the activation energy, and the activation energy barrier, activation energy barrier for their interconversion, for their interconversion is low, is low, is low, comma, comma, then a rapid interconversion, then a rapid interconversion, then a rapid interconversion, then a rapid interconversion between two distorted forms, between two distorted forms, between two distorted forms will occur, will occur, will occur will occur through crossing of barrier, through crossing of barrier, through crossing of barrier, through crossing of barrier, through crossing of barrier। বলে নিচে এটা লেখো, যে এরকম একটা জিনিস লেখো নিচে, জেড আউট ইকুইলিব্রিয়াম সাইন দাও, দিয়ে লেখো জেড ইন। জেড আউটে কি হয়, টু লং বন্ডস অ্যান্ড 4 শর্ট বন্ডস। জেড ইনে কি হয়,
যেদিনে হয় 4 লং বন্ডস প্লাস 2 শর্ট বন্ডস। ওকে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার যদি এই ইন্টার কনভার্সনটা খুব স্লো হয়, তাহলে আমরা কি বললাম, কোনটা দেখাবে? যদি অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা খুব বড় হয়, তাহলে কোনটা মেজরলি দেখাবে, জেড আউট না জেড ইন? Get out. জেড আউট। জেড আউট। এবার জেড আউট যদি এক্সক্লুসিভলি তখন দেখায়, তখন কি আমরা ডাইনামিক জন্টলার ডিস্টরশন বলতে পারবো? যে কোনো একটা যদি দেখায়, মানে জেড আউটটা দেখাচ্ছে, জেড ইনটা অতটা দেখাচ্ছে না, জেড আউটটা প্রিডমিনেন্টলি যদি শো করে, তাহলে আমরা তাকে কি ডাইনামিক বলতে পারবো? ডাইনামিক মানে চলমান। তাহলে তখন আমরা কি বলবো সেটাকে বলবো স্ট্যাটিক জন্টলার ডিস্টরশন। ওকে, যদি দেখা যায় যে অ্যাক্টিভেশন বেরিয়ারটা খুব বড়, তাহলে ইন্টার কনভার্সনটা কি হয়ে যাবে, অতটা ফাস্ট হবে না। সেক্ষেত্রে প্রিডমিনেন্টলি জেড আউটটাই দেখাবে, কারণ জেড আউটটা স্টেরিক্যালি রিল্যাক্সড, আমরা আগে ডিসকাস করেছিলাম। তো জেড আউটটাই সে দেখাবে, জেড ইনটা সে দেখাতে চাইবে না। এটা কি আমরা বলেছি জেড আউট কেন স্টেরিক্যালি রিল্যাক্সড, এগুলো বলা হয়েছে তোমাদের ব্যাচে? না দাদা। আচ্ছা, জেড আউট আর জেড ইনের মধ্যে কোনটা স্টেরিক রিপালশন বেশি? জেড ইন জেডেনই জেড বেশি। ইন জেড ইন Z in। বেশি হবে, অবভিয়াসলি জেড ইনে বেশি হবে। কেন? কারণ জেড ইনে কম্প্রেসড, শর্টার বন্ড। হ্যাঁ কম্প্রেস করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে স্টেরিক রিপালশন বেড়ে যাবে। আর জেড আউটে কি হচ্ছে, ইলংগেশন করা হচ্ছে, তাহলে কি হবে, জেড আউটে স্টেরিক রিপালশনটা কমে কম যাবে, হবে। কম হবে। তো এখন স্টেরিক রিপালশনের কনটেক্সটে যদি বিচার করি, তাহলে কোনটা মোর ফেভারেবল? জেড আউট। জেড আউট। তো যখন এই যে অ্যাক্টিভেশন ব্যারিয়ারটা খুব বড়, তখন তো সে ইন্টার কনভার্ট হতে পারছে না, তাহলে যে কোনো একটাই থাকতে হবে তাকে। মানে এটাকে তোমার ধরো পাহাড়, একটা পাহাড় ক্রস করা ব্যাপারটা, যে পাহাড় যদি ক্রস করতে হয়, তাহলে এটা যদি ইন্টার কনভার্ট খুব কঠিন হয়, তাহলে তুমি কোন দিকে থাকতে চাইবে, যে দিকটা তোমার থাকার পক্ষে অনুকূল? তাহলে জেড আউটটা জেড ইন? জেড আউট। জেড আউট। তো সেক্ষেত্রে জেড আউটটা প্রিডমিনেন্ট হবে, তাহলে ইন্টার কনভার্সনটা সেখানে ফ্রিজ হয়ে যাবে। তো এই যে যে কোনো একটা দেখাচ্ছে জেড আউট, সেক্ষেত্রে জেড ইনটা দেখাচ্ছে না, তাহলে এটাকে আমরা কি ডাইনামিক বলতে পারি? ডাইনামিক মানে জেড ইন জেড আউট ইন্টার কনভার্সনটা ফাস্ট হবে। যদি ইন্টার কনভার্সনটা না হতে চায়, তাহলে যে কোনো একটা যদি দেখায়, তাহলে স্ট্যাটিক, তাহলে স্ট্যাটিক জন্টলার ডিস্টরশন বলবো সেটাকে। ক্লিয়ার? বোঝা গেল? তো লেখো যে আন্ডার দি কন্ডিশন, প্যারা চেঞ্জ করে লেখো, আন্ডার দি কন্ডিশন, under the condition the time average structure will appear, time average structure will appear, time average structure will appear as an undistorted, রিপিট করো। under the condition the time average structure will appear, time average structure will appear as an undistorted octahedron, as an undistorted octahedron, as an undistorted octahedron। লিখেছো? লিখেছো? as an undistorted octahedron, full stop. If the activation energy, if the activation energy, if the activation energy for the interconversion, if the activation energy for the interconversion is, activation energy for interconversion is very high, is very high, is very high, then a particular structure is frozen out, a particular structure is frozen out, particular structure is frozen out to display, frozen out to display, particular structure is frozen out to display
the static John Taylor distortion. Static John Taylor distortion. Static John Taylor distortion. Structure is frozen out to display the static John Taylor distortion. Static John Taylor distortion. Okay? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই হলো আমাদের জন টেলর ডিস্টরশন, সেখানে স্ট্যাটিক, ডাইনামিক এবং জেড ইন জেড আউট এগুলো নিয়ে আলোচনা হলো। এগুলো নিয়ে ফার্দার আবার আলোচনা হবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এরপর স্কোয়ার প্লানার জিওমেট্রি স্প্লিটিং প্যাটার্ন করব। আমাদের কটা কটা কি কি স্প্লিটিং প্যাটার্ন হয়েছে তাহলে বলো দেখি? অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। তাহলে আমাদের এবার করতে হচ্ছে স্প্লিটিং in square planar complex. Square planar complex. হয়েছে? হেডিং দাও। লিখেছো? লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আমরা একটা এনার্জি অ্যাক্সিস আঁকলাম, যেমন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে আঁকছি। আচ্ছা, আঁকার পরে আমাদের একদম যখন কোনো কমপ্লেক্স তৈরি হয়নি, মানে ফ্রি গ্যাসিয়াস আয়ন যখন রয়েছে মেটাল, তখন আমাদের পাঁচটা যে অরবিটাল, সে পাঁচটা অরবিটাল কেমন থাকে? গ্যাসিয়াস। আনস্প্লিটেড, মানে এইরকম ভাবে থাকে ফ্রি গ্যাসিয়াস মেটাল আয়ন, ফ্রি মেটাল আয়ন। ফ্রি মেটাল আয়ন। এবার যখন লিগ্যান্ড আসে, মানে কমপ্লেক্স তৈরি হয় অক্টাহেড্রাল ফিল্ডে, তখন কেমন হয়? তখন T2G এবং ইজিতে ভেঙে যায়, তাই তো? এই এটা হচ্ছে T2G, এটা হচ্ছে ইজি। ওকে, আচ্ছা দেখো এটা ভেরি সেন্টার। আচ্ছা এবার দেখো যখন, আচ্ছা 10 DQ কোনটা? তাহলে এইটা হচ্ছে গ্যাপটা হচ্ছে 10 DQ। আচ্ছা এবার যখন জেড আউট ডিস্টরশন হয়, তাহলে জেড আউট ডিস্টরশন হলে কি হয়? আবার এখান থেকে সেকেন্ডারি স্প্লিটিং। সেকেন্ডারি স্প্লিটিংটা কেমন আমরা জানি? এইরকম একটা সেকেন্ডারি স্প্লিটিং। আচ্ছা এখানেও একটা সেকেন্ডারি স্প্লিটিং হয়। আচ্ছা সেকেন্ডারি স্প্লিটিং এ কি উপরে কটা যাবে? একটা, আর নিচে কত যাবে? দুটো। কি কি অরবিটাল বলো দেখি? অর্ডারটা বলো জেড আউটে। ডিএক্স জেড ডিওয়াই জেড নিচে আর ডিএক্স ওয়াই উপরে। ডিএক্সওয়াই, এটা কি হবে? ডিজেড স্কোয়ার আর উপরে ডিএক্স টু ওয়াই টু। dx2y। ওকে, আচ্ছা এইটা যদি হয় তাহলে এবার দেখো, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্প্লিটিং। এবার দেখো তো যে এই জেড আউট মানেটা কি? যখন প্রথমে T2G ইজি ছিল তখন কেমন ছিল? এটা হচ্ছে অক্টাহেড্রাল, এটা অক্টাহেড্রাল। তার ছবিটা কেমন? রেগুলার, সব কটা বন্ড কি হবে? সমান। সবকটা বন্ড সমান হলো, ঠিক আছে। এবার যখন জেড আউট হবে তখন কেমন হবে? কি হবে? জেড অ্যাক্সিস বরাবর যে বন্ডটা আছে সেই বন্ডটা কিরকম হয়ে যাবে? লম্বা হয়ে যাবে না? এরকম হবে। ইলংগেশন হবে। হ্যাঁ,
ইলংগেশন হবে, তাহলে দ্যাট ইজ জেড আউট। আচ্ছা, এবার এই জেড অ্যাক্সিস বরাবর যে দুটো লিগ্যান্ড আছে, এটাকে যদি আরো টেনে নেওয়া হয়, আরো দূরে পাঠিয়ে দেওয়া হয়, ইনফাইনাইটে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে ব্যাপারটা আমি দেখো, যদি আমি ব্যাপারটাকে এরকম ভাবে বলি, ধরো প্রথমে তোমার একটা অক্টাহেড্রাল রেগুলার স্ট্রাকচার আছে। এবার অক্টাহেড্রাল রেগুলার স্ট্রাকচার মানে হচ্ছে 6টা বন্ডই তোমার সেম। এবার কি করছো তুমি, তুমি জেড অ্যাক্সিস বরাবর ওই লিগ্যান্ড দুটোকে টানছো, টেনে দূরে নিয়ে যাচ্ছ, তাহলে এটাকে কি বলা হয়, জেড আউট, তাই না? তাহলে জেড আউট হলে আমাদের সেকেন্ডারি স্প্লিটিং যেমন হয় আমরা ছবিতে দেখালাম। এবার যদি দেখা যায় ওটাকে আরো টানছো, আরো টানছো, আরো টানছো, আরো টানতে টানতে ইনফাইনাইটে পাঠিয়ে দিলে, তাহলে কি হবে? তাহলে দেখো, প্রথমে যখন রেগুলার ছিল, রেগুলার থেকে যখন জেড আউট করছিলে, তখন কোন কোন অরবিটাল স্টেবিলাইজড হচ্ছিল? তখন ডিএক্স ওয়াই ডিওয়াই জেড আর ডিএক্সওয়াই না, ডিএক্সজেড ডিওয়াইজেড, ডিএক্সজেড ডিওয়াইজেড, হ্যাঁ স্যার, হ্যাঁ, ডিএক্সজেড ডিওয়াইজেড তাদের হচ্ছিল কি, যে স্টেবিলাইজড হচ্ছিল, আর ওদিকে ডিজেড টু স্টেবিলাইজড হচ্ছিল। এবার যদি ওটাকে আরো টানো, তাহলে আরো কি হবে, আরো স্টেবিলাইজড হবে, তাই না? জেড টু গুলো, ডিজেড টু আরো নিচে নামবে। তাহলে যদি এরকম করতে করতে যদি এই দুটো লিগ্যান্ডকে ইনফাইনাইটে পাঠিয়ে দাও, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে? হ্যাঁ, কি স্ট্রাকচার পড়ে থাকবে? মানে একটা রেখা, মানে না, এইটাকে আর এইটাকে পুরো টেনে জেড অ্যাক্সিস বরাবর টানো, টেনে ইনফাইনাইট পাঠিয়ে দাও, তাহলে পড়ে থাকলো কি? কটা কটা লিগ্যান্ড শুধু পড়ে থাকলো? জেডটাই তো পড়ে থাকলো। হ্যাঁ, কটা? তখন 4টে পড়ে থাকবে, 6টা থাকবে কি? না স্যার। ধরো না না অক্টাহেড্রাল এনভায়রনমেন্ট তোমার ছিল তো। এবার অক্টাহেড্রাল এনভায়রনমেন্টে তুমি জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ড দুটোকে টানছো, তাহলে জেড অ্যাক্সিস বরাবর লিগ্যান্ড দুটো লম্বা হচ্ছে। এবার টানতে 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 ওটাকে যদি ইনফাইনাইটে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? তাহলে পড়ে থাকলো কি? স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে। স্কোয়ার প্ল্যানার হয়ে যাবে সিম্পলি। অক্টাহেড্রাল থেকে দুটো জেড অ্যাক্সিস বরাবর তুলে ফেলে দাও, তাহলে পড়ে থাকলো কি? স্কোয়ার প্ল্যানার। তার মানে আমরা স্কোয়ার প্ল্যানারটা অ্যাকচুয়ালি পাই কোথা থেকে? অক্টাহেড্রাল থেকে। তো অক্টাহেড্রাল থেকে কিভাবে পাই? জেড আউট করলে। এবার জেড আউটটা কেমন জেড আউট? এক্সট্রিম জেড আউট। জেড আউট নর্মাল জেড আউট করলে একটু লম্বা হবে, কিন্তু এক্সট্রিম করে দিলে কি হবে? ইনফাইনাইটে চলে গেল, তাহলে মাঝখানটা পড়ে থাকলো শুধুমাত্র স্কোয়ার প্লেন। তার মানে অ্যাকচুয়ালি যেটা বলা সেটা হচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রিকে যদি জেড অ্যাক্সিস বরাবর দুটো লিগ্যান্ডকে ইনফাইনাইটে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমরা স্কোয়ার প্লেনার জিওমেট্রিটা পাই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, যে এই যে জেড অ্যাক্সিস বরাবর এটাকে যদি টেনে লম্বা করে ইনফাইনাইটে পাঠিয়ে দিই, তাহলে এই যে স্কোয়ার প্ল্যানটা পড়ে থাকছে বলছি, তাহলে সে তার দরুন আমাদের এই অরবিটালের স্টেবিলিটিতে কি পরিবর্তন হবে? দেখো, ডি এক্স জেড ওয়াই জেড গুলো কি আরো নামবে তো নিচে? আরো যদি হ্যাঁ দূরে স্যার। আরো দূরে আরো নামবে। আচ্ছা, ডি ডি এ জেড টুটা আরো নামবে। ঠিক আছে? এবার এইটা হবে কি, এটা উপরে উঠবে, তাহলে এটা ক্রস হয়ে যাবে এই জায়গাটা, এটা আরো উপরে উঠবে, এটা ক্রস হয়ে যাবে। তাহলে কোনটা কি থাকলো দেখো তো দেখি, এটাকে কি বলবো? ডি এক্স জেড ডি ওয়াই জেড। এটা কি হয়ে গেল? নিচে নামলো ডিজেড টু, এটা উপরে চলে গেল ডি এক্স ওয়াই, এটা কি হয়ে গেল? ডি এক্স টু ওয়াই টু। এটা হলো না? দেখো তো। এটা কেন হলো আরেকবার বলো, মানে তুমি দেখো, ক্রস হলো কেন? হ্যাঁ মানে ধরো তুমি জেড আউট করছো, জেড আউট করে আলটিমেটলি তুমি এক্সট্রিম জেড আউট করছো তো। মানে এক্সট্রিম জেড আউট করলে কি হবে? তুমি যত জেড আউটটা করবে, মানে জেড অ্যাক্সিস বরাবর যখন লিগ্যান্ডগুলোকে দূরে নিয়ে যাবে, তখন তো যত তুমি দূরে নিয়ে যাবে তত তো এটা নামবে, জেড কন্টেনিং অরবিটালগুলো। হ্যাঁ তাহলে নামছে, এটা প্রথমে এই যে সেকেন্ডারি স্প্লিটিং আমরা দেখালাম। এবার যদি আরো দূরে নিয়ে যাও, তাহলে কি হবে? আরো নামবে। তো আরো নেমেছে, আবার ডিজেড টুটা আরো নেমেছে। তো এরা যত নামবে, ডি এক্স ওয়াই কন্টেনিং অরবিটালগুলো উপরে উঠবে তো। হ্যাঁ তো উপরে উঠেছে, তো এরা এতটাই নেমেছে, এরা আর এরা এতটাই উপরে উঠেছে যে এই জায়গাটা ক্রসিং হয়ে গেছে, মানে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝলে? হ্যাঁ দা হ্যাঁ, মানে এই জায়গাটা এরা তো উঠবে, উঠবে, উঠতে 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 এক্সট্রিমলি এই জায়গায় উঠে গেল। এরা নাম ছিল, নামতে নামতে এখানে এক্সট্রিমলি এখানে নামলো, তার মানে এটা ক্রসিং হলো না এই জায়গাটা। তো যখন স্কোয়ার প্ল্যানার হয় তখন এইরকম একটা অর্ডার হয়,
যাতে করে তোমার দেখো dxz dyz তারা নিচে আছে, dz2 নিচে আছে, dxy তারপর থাকবে, তারপর dx2y। এই যে প্যাটার্নটা তুমি দেখতে পাচ্ছ লাস্টে, এটা কার প্যাটার্ন, কোন জিওমেট্রির? স্কোয়ার প্ল্যান। স্কোয়ার প্ল্যান। অক্টাহেড্রাল। নাও স্কোয়ার প্ল্যান, এটা স্কোয়ার প্ল্যান হয়ে গেল তো আলটিমেটলি। অক্টাহেড্রাল থেকে জেড আউট করলাম, জেড আউটকে আরো দূরে নিয়ে গেলাম, তাহলে তো স্কোয়ার প্ল্যানটা পেলাম না? হ্যাঁ স্যার। মানে দুটো দুটো লিগ্যান্ডকে ইনফাইনাইটে পাঠিয়ে দিলাম, তাহলে তো এই এই যে ছবিটা পেলাম স্কোয়ার প্ল্যান। দেখতে পাচ্ছ এইটা এইটা, এই ছবিটা আমরা কি করে পাবো? নর্মালি এইখান থেকে তো পাবো, অক্টাহেড্রাল থেকে। তাহলে অক্টাহেড্রাল থেকে যদি পেতে হয়, তাহলে অক্টাহেড্রালে এই যে দুটো জেড অ্যাক্সিসের বন্ড আছে, এই বন্ড দুটোকে দূরে সরিয়ে নিতে হবে। তো ইনফাইনাইটে যদি পাঠিয়ে দিই তাহলে তো এটা হয়ে গেল। এবারে ইনফাইনাইটে পাঠালে অরবিটালে কি পিকচার হয়? যত তুমি জেড অ্যাক্সিস বরাবর এটাকে দূরে নিয়ে যাবে, তত জেড কন্টেনিং অরবিটালগুলো আস্তে আস্তে নিচে নামবে না, আর এক্স ওয়াই কন্টেনিং অরবিটালগুলো উপরে উঠবে। তাই হয়েছে, জেড কন্টেনিং অরবিটালগুলো নিচে নেমেছে, এক্স ওয়াই কন্টেনিং অরবিটালগুলো উপরে উঠেছে, তাতে করে এইরকম একটা অর্ডার আমরা দেখতে পেয়েছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে না কনফিউশন আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। বাকিরা বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি জেড আউটে বাকি এক্স ওয়াই বন্ড গুলো ছোট হয়ে যাবে না? হ্যাঁ ছোট হবে তো, ওই জন্য তো ওদের এবার ওদের আনস্টেবিল। যদি যদি ইনফাইনাইটেতে নিয়ে যায় তাহলে তো ওটা মানে এক জায়গায় কন্ট্রাক্ট করে যাবে, তুমি সবকটা এক না। জায়গায় চলে আসবে। না না, তা হবে কেন? মানে ওটা চলে গেল, ও যতটা স্পেস পাবে কিছুটা আগে আসবে, মানে এই নয় যে তারা সব এক জায়গায় চলে আসবে, এমন না। মানে ওটা দূরে চলে যাওয়া মানে এটা কিছুটা স্পেস পেয়ে গেল, কিছুটা আগে চলে এলো। পুরোপুরি এক জায়গায় আসতে পারে কখনো? এটা তো হিউজ একটা রিপালশন তৈরি হয়ে যাবে না? তা হবে না, মোটামুটি একটা সেপারেশন রেখে তারা একটা কাছাকাছি আসবে, যতটা আসার, তার পেরিফেরিতে যতটা আসার জায়গা আছে ততটা আসবে, তাতে করে একটা স্কোয়ার প্লেন তৈরি হবে। এটা হচ্ছে ব্যাপার। তো সেখানে তার মানে আলটিমেটলি যে জেড আউটটা হলো, জেড আউটটাকে এক্সট্রিমলি জেড আউট যদি করি, তাহলেই আমরা স্কোয়ার প্লেন পাই। তার মানে স্কোয়ার প্লেন অ্যাকচুয়ালি অক্টাহেড্রালের এক্সট্রিম জেড আউট, ঠিক না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার এই যে স্কোয়ার প্ল্যানের যে স্প্লিটিং প্যাটার্ন তুমি পেলে, সবচেয়ে নিচে কে থাকছে তাহলে? dxz dyz, তারপর dz2, তারপর dxy, তারপর dx2y। তার মানে এই যে বেরি সেন্টার যেটা তুমি দেখতে পাচ্ছ, এই বেরি সেন্টারের ঠিক নিচের দিকটা হচ্ছে জেড কন্টেনিং অরবিটাল গুলো রয়েছে না, আর এক্স ওয়াই কন্টেনিং অরবিটাল গুলো উপরে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বেরি সেন্টার থেকে এটা কতটা নেমেছে কতটা উঠেছে, যেমন আমরা অক্টাহেড্রাল টেট্রাহেড্রালে করছিলাম, যেমন এই 4dq 6dq এগুলো, এর ক্ষেত্রেও আমরা থিওরিটিক্যাল জাস্ট লিখবো, এগুলো ক্যালকুলেট করা যায়, তোমাদের দরকার নেই। জাস্ট এইটা হচ্ছে মাইনাস, যেহেতু নিচে আছে তাহলে মাইনাস 4.28 ডিকিউও, তারপর হচ্ছে প্লাস 2.28 ডিকিউও। আচ্ছা তারপর হচ্ছে, সরি প্লাস নয়, ভুল হলো, উল্টো দাঁড়া দাঁড়া একটু ভুল হলো, আমরা একটা মিস করে গেছি। এটা হচ্ছে মাইনাস, সবচেয়ে নিচেটা হচ্ছে মাইনাস 5.14 ডিকিউও, তারপর হচ্ছে মাইনাস 4.28 ডিকিউও, তারপর হচ্ছে প্লাস 2.28 ডিকিউও, তারপরেরটা হচ্ছে দেখো 10 ডিকিউ কোনটা হবে এখন, এই স্কোয়ার প্ল্যানারে 10 ডিকিউ কোনটা হবে? আমরা কোনটাকে 10 ডিকিউ বলি সবসময়? dx2y2 থেকে dxy। এইটা, তাহলে এইটা যদি 10 ডিকিউ হয়, তাহলে এইটা কি হবে? এটার ভ্যালু কত হবে? 2.28 ছিল, তারপরে dxy আর d2y2 টা। হ্যাঁ, তার মানে কি হবে, এটা 2.28 যদি হয় তাহলে এখানে কত লিখবো? 2.28 প্লাস 10 ডিকিউ, তাহলে 12.28 হয় না? ঠিক না? বুঝতে পেরেছো? বেরি সেন্টার থেকে ডিএক্সওয়াই যদি 2.28 হয়, তাহলে আর 10 ডিকিউ যোগ করলে কত হয়? 12.28 হয় তো? হ্যাঁ স্যার। Okay. তাহলে এটা এঁকে নাও ভালো করে, এইটা হচ্ছে স্কোয়ার প্লেনের স্প্লিটিং প্যাটার্ন।
ওকে, দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো যদি এবার এইটা তো হলো এনার্জি, এনার্জি এই যে এইটা যেটা আমরা করলাম সেটা হচ্ছে স্কোয়ার প্ল্যানারের স্প্লিটিং প্যাটার্নটা করলাম, তো এইটা আমাদের স্কোয়ার প্ল্যানারের স্প্লিটিং প্যাটার্ন। তাহলে এইটা যদি স্কোয়ার প্ল্যানারের স্প্লিটিং প্যাটার্ন হয়, এবার ইলেকট্রন বসানোর ক্ষেত্রে আমরা কিভাবে বসাবো, হাই স্পিন আর লো স্পিন? লো স্পিন। কেন বলতে হবে? স্যার গ্যাপটা বেশি আছে। গ্যাপটা অনেক বেশি আছে, কারণ হ্যাঁ। যখন এক্সট্রিম জেড আউট করছো, এক্সট্রিম জেড আউট মানেটা কি? মানেটা হচ্ছে জেড জেড গুলো অনেক নিচে নামছে, এক্স ওয়াই গুলো অনেক উপরে উঠছে, তাহলে গ্যাপ গুলো কি হচ্ছে, অনেক বেশি বেশি হচ্ছে। তো তো অনেক বেশি বেশি গ্যাপ যদি হয়, তাহলে ওই যে হাই স্পিনে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা এখানে সহজ না কঠিন? কঠিন। আচ্ছা, তাহলে হাই স্পিড যেতে চাইবে না, কারণ এনার্জি গ্যাপটা খুব লার্জ। তাহলে এখানে আমরা তাহলে হাই স্পিনে যদি না যেতে চাই, তাহলে কোনটায় যাবে, লো স্পিনে। লো স্পিন করতে গেলে তাকে কি করতে হবে, পেয়ারিং করতে হবে। তাহলে পেয়ারিং করতে গেলে পেয়ারিং এনার্জি লাগবে। তাহলে এখানে কোনটা সহজ, পেয়ারিং অর মানে ইলেকট্রন জাম্প? পেয়ারিং। 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 তাহলে এখানে যদি অর্ডার বলা হয় যে এনার্জি গ্যাপ ভার্সেস পেয়ারিং, কোনটা বড়? পেয়ারিংটা বড় হবে। পেয়ারিং বড় হলে পেয়ারিং করতে চাইবে না, এনার্জি গ্যাপ বড় হবে। এনার্জি গ্যাপ বড় হবে। তার মানে ডেলটা, ডেল যেটা এনার্জি গ্যাপ এখানে গ্রেটার দ্যান কি পেয়ারিং এনার্জি না? এটাই তো হয়, আমরা কন্ডিশনে হ্যাঁ স্যার। বলেছিলাম। তাহলে এখানে আমাদের লিখতে হবে অবশ্যই যে স্কয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে কি হচ্ছে, এনার্জি গ্যাপ অলওয়েজ greater than the pairing energy. Pairing energy. Okay? Energy gap always greater than the pairing energy. Okay? তাহলে এখানে সবসময় ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে, লো স্পিন হবে। তাহলে এখানে আরেকটা পয়েন্ট লেখো, এক নম্বর দাও এটাকে, 2 নম্বর পয়েন্ট দাও, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স is always low spin complex due to large energy. Greater than daily greater than P. তাহলে এটা সবসময় লো স্পিন হবে, লিখে নাও এটা। হয়ে গেছে। আচ্ছা, তাহলে স্লাইডটা একটু দেখো। তাহলে ধরো ইলেকট্রন ফিল করবে, তাহলে প্রথম ইলেকট্রন কোথায় বসবে? T2G তে। না, টি2জি ছেড়ে দাও, স্কয়ার প্ল্যানেটে বলো। DXZ। হ্যাঁ, তাহলে এখানে একটা ইলেকট্রন বসবে। দ্বিতীয় ইলেকট্রন কোথায় বসবে? DYZ। আর একটা অন্যটাতে, কারণ এরা দুজন একই এনার্জি। আচ্ছা, তৃতীয় ইলেকট্রন কোথায় বসবে? DXZ। ফোর্থ ইলেকট্রন? DYZ। ফিফথ? DZ2। সিক্সথ? DZ2। সেভেন? DXY। DXY। DX2Y2, এইভাবে ইলেকট্রন। DX2Y2। ঠিক আছে, তাহলে লো স্পিনেই বসতে থাকবে। বোঝা গেল প্যাটার্নটা? আবার দেখে নাও যারা, হ্যাঁ। হ্যাঁ আবার দেখে নাও। এই দেখো, ফার্স্ট ইলেকট্রন কোথায় বসে, এখানে। সেকেন্ড ইলেকট্রন তার পরে, ঠিক আছে।
থার্ড হুন্স রুল যেভাবে বসে আর কি, ডিজেনারেট অরবিটাল গুলো আগে হাফ ফিল্ড হবে, তারপর পেয়ারিং হবে, তারপর এখানে বসবে, 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 তারপর এখানে বসবে। ক্লিয়ার? সবাই দেখে নিয়েছো? বুঝতে পারছো কিভাবে ইলেকট্রন ফিল করতে হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বসিয়ে দেবো ইলেকট্রন গুলো? না না, বসাবে না, আমি দেখালাম জাস্ট। বুঝলে কি না? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, কোশ্চেন একটা, copper 2 plus forms square planar complex in most of the cases. Most of the cases. Explain. Okay, ঠিক আছে? Copper 2 plus forms square planar complex in most of the cases. ঠিক আছে? দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি করে এক্সপ্লেন করবে দেখো। তাহলে বলছে স্কোয়ার প্লানারটা মোস্ট অফ দ্য কেসেস তৈরি করে, অক্টাহেড্রালটা কম তৈরি করে। এটা কিভাবে এক্সপ্লেন করা যায় বলতে পারো দেখি, কেউ দেখি বলতে পারো দেখি, কখন মোস্ট অফ দ্য কেসেস? হ্যাঁ বলো বলো। D9 Sir, percent dose पे ना বলো। sir crystal field splitting energy বেশি হবে in case of square planar geometry স্প্লিটিং এনার্জি, हाँ sir ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি অক্টাহেড্রালে কত? sir copper 2 minus 6 dq oh ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, हाँ sir CFSC সিএফএসি মিন্স, crystal field splitting energy তাই কি? তাহলে কি स्टेबलाइजेशन है। हाँ sorry stabilization energy স্প্লিটিং এনার্জি মানে কি? তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি মানেটা কি? প্রায় 10 ডিগ্রি, ওটাই তো স্প্লিটিং এনার্জি। এক্স্যাক্টলি, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি মিন্স 10 কিউ। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি মিন্স যেটা আমরা নেট স্টেবিলাইজেশন এজ কম্পেয়ার টু ফ্রি গ্যাসিয়াস আয়ন। তাহলে এই ডেফিনেশন ভুল করলে হবে না। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, বহু ছেলে মেয়ে একবার ক্যালকাটাতে একটা কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি অ্যান্ড ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। বুঝতে পারছো? স্প্লিটিং এনার্জি আর স্টেবিলাইজেশন এনার্জির মধ্যে পার্থক্য কি? স্প্লিটিং এনার্জি মানে এনার্জি গ্যাপ, টি টু জি গ্যাপ, এটা 10 ডিকিউ, অলওয়েজ পজিটিভ 10 ডিকিউ। কিন্তু ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি অলওয়েজ কে নেগেটিভ। তাহলে এই দুটো কি পার্থক্য? আর ক্রিস্টাল স্টেবিলাইজেশন এনার্জি মানে নেট স্টেবিলাইজেশন অফ দি কমপ্লেক্স অ্যাজ কম্পেয়ার টু ফ্রি গ্যাসিয়াস আয়ন। ফ্রি গ্যাসিয়াস আয়ন রেসপেক্টে কমপ্লেক্স কতটা স্টেবল হলো, দ্যাট ইজ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। আর ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি মানে সে কতটা স্প্লিট করলো, 10 ডিকিউ, সে 10 ডিকিউটাকে বলা হয় স্প্লিটিং এনার্জি। এটা যেন ভুল না হয়। আচ্ছা, এবার যেটা ও বলতে চাইছে সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জির কম্প্যারিজন। ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি যদি কম্পেয়ার করা হয়, তাহলে স্কোয়ার প্লানার এবং অক্টাহেড্রালের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, কার ক্ষেত্রে আমরা বেশি পাবো, কার ক্ষেত্রে বেশি নেগেটিভ পাবো? দেখা যাবে যে স্কোয়ার প্লানার কমপ্লেক্সের ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটা মোর নেগেটিভ। তাই জন্য কপার 2 প্লাস ম্যাক্সিমাম কেসে তোমার স্কোয়ার প্লানার কমপ্লেক্স তৈরি করতে চায়। তো এইভাবে প্রমাণ করতে হবে। তো আমাদের কি কাজ? আমাদের যেটা করতে হবে, দুটো জিওমেট্রিতে সিএফএসি বার করতে হবে। ফর octahedral complex,
তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্স কপার 2+ বলেছে। কত সিস্টেম? ডি কত? 9, D9. D9। তাহলে D9 যদি হয় তাহলে কনফিগারেশন কি? T2G6 EG3. T2G6 AG3। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে দেখো CFAC কত হবে? 6 ইন্টু -4 DQO প্লাস 3 ইন্টু +6 DQO কত হচ্ছে? বলো, -6 DQO তো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার যদি ফর স্কোয়ার প্লানার কমপ্লেক্স করি, স্কোয়ার প্লানার কমপ্লেক্সের ক্ষেত্রে কি হবে? তাহলে আমাদের D9 হ্যাঁ, তাহলে D9 এর ক্ষেত্রে কি হবে কনফিগারেশন বলো? বলো। Sir, DXZ2. DXZ DYZ এরা একই আছে, তাহলে তোমার D9 আমরা এখানে দেখিনি না। D9 কিভাবে বসবে? এরকমই তো, শুধু একটা ইলেকট্রন কমে যাবে। এই যে D9 তো, এটা তো হবে তো, দেখো তো এরকম হবে না কনফিগারেশন? দেখো ইলেকট্রন বসানোর, Uh, হ্যাঁ স্যার। তাহলে D9 তাহলে কি হচ্ছে? DXZ2 DYZ2 DZ2 2, তারপর DXY2 আর DX2Y2 1, এইভাবে বসবে। তাহলে এইভাবে আমাকে বসাতে হবে। তাহলে দেখো DXZ2 DYZ2 লেস দেন D, তারপর কত? DZ2 2, তারপর D কত? বলো বলো বলো। DXY2. তারপর DX2Y2 1। তারপর DX2Y2 1। তাহলে এবার এই যদি সিএফএসি বার করতে হয় তাহলে কি করব? এরা দুজনের এনার্জি কত? -5.14 তো, তাহলে 4 ইন্টু -5.14 প্লাস, তারপর 2 ইন্টু -4.28 প্লাস 2 ইন্টু কত? প্লাস 2.28. 2.28 প্লাস 1 ইন্টু প্লাস 12.28, এই পুরোটা ডিকিউ। তাহলে টোটাল ক্যালকুলেট করে দেখো কত আসে। বলো বলো। -12.28. তাহলে সিএফএসি কার বেশি হলো? কোন জিওমেট্রিতে? Square planar. তাহলে কপার কোনটাতে যেতে চাইবে? কোন জিওমেট্রি শো করতে চাইবে যেখানে সে বেশি স্টেবল? Square planar geometry. তো এই জন্য এখান থেকে কনক্লুড করতে হবে যে স্কোয়ার প্লানার কমপ্লেক্সের ক্ষেত্রে সিএফএসি যেহেতু বেশি, তাই জন্য কপার 2+ স্কোয়ার প্লানার কমপ্লেক্সে যেতে চাইবে ইন মোস্ট অফ দ্য কেসেস। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো নিচে কনক্লুশন করো। ফর স্কোয়ার প্লানার কমপ্লেক্স, for square planar complex, for square planar complex
square planar complex, for square planar complex, the CFSE is more negative. The CFSE is more negative. The CFSE is more negative as compared to octahedral geometry. As compared to octahedral geometry. হয়েছে? Full stop. Therefore, most of the cases, copper 2 plus form square planar complex rather than octahedral complex. Most of the cases, copper 2 plus form square planar complex rather than octahedral complex. Okay, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। Okay. তাহলে এটা হলো নেক্সট কোশ্চেন লেখো what type of distortion would you expect for CRF2 and MNF2? এরা দুজনেই কিন্তু অক্টাহেড্রাল জিওমেট্রি, কিন্তু স্টয়চিওমেট্রি হচ্ছে 1:2, তাই জন্য এরকম ফর্মুলা। তাহলে CRF2 আর MNF2 এদের ক্ষেত্রে আমরা কি ধরনের ডিস্টরশন দেখতে চাই, মানে দেখতে পারি আর কি, জেড আউট নাকি জেড ইন। প্রথমে দেখতে হবে আদৌ ডিস্টরশন হবে কিনা, তারপর দেখতে হবে জেড আউট নাকি জেড ইন। পারা যাবে? দেখো তো। আচ্ছা দেখো, CRF2 তে ক্রোমিয়াম কততে আছে? 2 plus 2 প্লাস। তাহলে ডি কত? 3 D3 ভেবে চিনতে পারো। 3D5 তো D4 D4 ক্রোমিয়াম মানে কত? ক্রোমিয়াম হচ্ছে 3D5 +1, +1 সেখান থেকে দুটো বেরিয়ে গেলে কত থাকে? D4 D4। আচ্ছা D4 এর তুমি অক্টাহেড্রাল জিওমেট্রিতে যদি মানে স্প্লিটিং পে করো তাহলে কি হবে? T2G কত হবে? T2G কি কত হবে? T2G ফর্ম এটা কত হবে কনফিগারেশনটা? T2G3 T2G 3 EG1 কেন? T2G 4 EG0 নয় কেন? F হচ্ছে উইক ফিল F আছে উইক ফিল লিগেন্ড। Exactly. As F minus is a weak field ligand. Okay. তাহলে এটা হলো, তাহলে T2G3 EG1। আচ্ছা এখানে তুমি কি দেখতে পাচ্ছ? জন্ডলার ডিস্টরশন হবে না হবে না? হবে স্যার। তাহলে এখানে হ্যাঁ, হবে তো। কেন হবে? স্যার EG অরবিটাল আনসিমেট্রিক্যালি ফিল্ড আছে। ইজিটা আনসিমেট্রিক্যাল রয়েছে। EG unsymmetrically filled। EG যদি unsymmetrically filled হয় তাহলে কি হবে? স্ট্রং জন্ডলার ডিস্টরশন দেখা যাবে, তাই না? স্ট্রং জন্ডলার ডিস্টরশন দেখা যাবে। এবার প্রশ্ন হচ্ছে এই যে স্ট্রং জন্ডলার ডিস্টরশনটা দেখা যাবে বুঝলাম, কিন্তু কোন জন্ডলার ডিস্টরশন? জেড আউট নাকি জেড ইন? সেটা কি করে চেক করবে? সেটা কি করে চেক করে? এটা তো ইকুয়ালি। ওকে,
জেড ইন জেড আউটের ক্যালকুলেশন, জেটিএসি ক্যালকুলেশন, তাই না? হ্যাঁ। তাহলে স্প্লিটিং প্যাটার্নটা আমাকে দেখতে হবে। এই হচ্ছে T2G, এই হচ্ছে T2G, আর এই হচ্ছে ইজি। এটা হচ্ছে ইজি। আচ্ছা, T2G তে যদি জেড এটাকে যদি জেড আউট করি তাহলে কোনটা কোনটা নিচে যাবে? dxz yz এরা থেকে নিচে যাবে, একটু করে যাবে, এটা হচ্ছে ডি এক্স জেড ডি ওয়াই জেড, এটা কি ডি এক্স ওয়াই, এটা ডি জেড টু, এটা ডি এক্স টু ওয়াই টু। ঠিক আছে, এটা কখন? এটা জেড আউট। আর জেড ইনটা যদি এদিকটা দেখায় তাহলে কি হবে? ঠিক আছে, এদিকটা যদি দেখায় তাহলে কি হবে? ঠিক আছে, এইটা। তাহলে এখানে নিচেটা কি হচ্ছে তাহলে? dxy, তারপর dxz dyz, তারপর dx2 y2, তারপর dz। তাহলে এখানে এইটা হয়ে গেল তোমার z in। ঠিক আছে, আচ্ছা এবার এবার সেই এনার্জি গ্যাপটা কেমন, কি কি হচ্ছিল? দেখো এদিকটা কি ছিল? মাইনাস মাইনাস কি জেড আউটে 1/3 ডেল্টা টু, এটা কি ছিল? প্লাস 2/3 del2 ডেল্টা টু, এটা কি ছিল? মাইনাস ডেল্টা 1/2, del/2 এটা প্লাস ডেল্টা 1/2, এটা হলো। আচ্ছা সিমিলারলি এদিকটা দেখো, এদিকটা তো এই দিকটা একই ছিল, প্লাস ডেল্টা 1/2, এটা কি ছিল? মাইনাস ডেল্টা 1/2, এটা কি ছিল? মানে এটা কি হবে? plus 1/3 del 2. প্লাস ডেল্টা 2/3, এটা কি হবে? মাইনাস 2 ডেল্টা 2/3, এটা হবে না? ঠিক কি না? আচ্ছা আচ্ছা এবার ইলেকট্রন যদি বসানো হয়, আমাদের কটা ইলেকট্রন বসবে? T2G 3G1 তো এইটা, তাই T2G 3G1 সবসময় এখানে আমরা বলেছিলাম কি হাই স্পিনে বসবে, T2G 3 EG1, এখানেও তাই T2G 3 EG1 এটা বসবে। তাহলে জেটিএসি যদি ক্যালকুলেট করা হয় তাহলে জেটিএসি এটা কত হবে? জেটিএসি দেখো নিচেরটা তো সিমেট্রিক্যাল, তাহলে জিরোই হবে, শুধু এই একটা ইন্টু ডেল 1/2, তাহলে মাইনাস ডেল 1/2। আচ্ছা এদিকটা জেটিএসি কত হবে? minus del1/2 Very good. তাহলে এই দুটো হচ্ছে ডেল 1/2ই আসছে। তাহলে কি হবে? আমরা কি কনক্লুড করব? দুটো সেম। দুটোই সেম। তাহলে আমরা এটাই পেয়েছিলাম আগে। তাহলে আমরা এটা বলবো যে জেড ইন জেড আউটে ইকুয়ালি প্রবাবল, তাই না? তাহলে ইকুয়ালি প্রবাবল যখন হয় তখন দেখো, যখন ইকুয়ালি প্রবাবল হয় মানে জেড ইন জেড আউট, তখন তার মধ্যে কোনটা ইকুইলিব্রিয়ামটা বেশি, মানে কোন দিকটা বেশি শিফট করে, কোন দিকটা বেশি ঝুলে থাকে, মানে জেড ইন না জেড আউট, কোনটা বেশি প্রবাবল তার মধ্যে? দুটোই দেখাবে সাইমালটেনিয়াসলি, কিন্তু তার মধ্যে কোনটা মেজরলি দেখাবে? Z out. z out ওয়াই Z out. Sterically relaxed. steric repulsion আচ্ছা জেড আউটে স্টেরিক্যালি রিল্যাক্সড, কিন্তু জেড ইনে যেহেতু স্টেরিক রিপালশন আছে তাই জন্য জেড আউটটা একটু প্রেফারেবলি বেশি দেখাবে, তাই না? তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো CRF2 ক্ষেত্রে, CRF2 ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তাহলে এবার যদি আমরা দাদা। হ্যাঁ বলো। বলছি এখানে তাহলে মানে কনক্লুশনে কি লিখবো, রেগুলার অক্টেট্রাল নাকি জেড আউট অক্টেট্রাল? এখানে তোমার পুরোটাই লিখতে হবে, মানে যা যা এই যে ডায়াগ্রামে যেগুলো আমরা বলছি না পুরোটা লিখতে হবে, লিখে দিচ্ছি।
তুমি লিখতে পারবে, সেখানে আমরা আলটিমেটলি কনক্লুড করতে হবে যে জেড ইন জেড আউট দুটো ইকুয়ালি প্রবাবল, যেহেতু জেড আউটটা স্টেডিক্যালি রিল্যাক্সড তাই জেড আউটটা মোস্ট প্রবাবল। আলটিমেটলি এটাই কনক্লুড করতে হবে, ঠিক আছে? এইটার ক্ষেত্রে বোঝা গেল? জেড আউটটা হ্যাঁ। মোস্ট প্রবাবল কারণ স্টেডিক্যালি রিল্যাক্সড। দু টাইপই আমাদের এখানে ইকুয়ালি প্রবাবল দেখাচ্ছে হিসাবে, কিন্তু যেহেতু স্টেডিক রিপালস যদি কম্পেয়ার করি তাহলে আমাদের জেড আউটটা একটু বেশি প্রবাবল। আচ্ছা, এরপরে এর সঙ্গে আরেকটা দিচ্ছে MnF2। MnF2 যদি দেখি তাহলে MnF2 তে Mn কততে আছে? +2 Mn2 প্লাস, তাহলে Mn2 প্লাস মানে ডি কত? D5 D5। তার মানে এবার কনফিগারেশন কি হবে? T2G3 Eg2। কেন হাই স্পিন কেন? as F minus is If weak field weak ligand. field. ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এবার এর ক্ষেত্রে জয়েন্টলার ডিস্টরশন হবে কি হবে না? হবে না স্যার। কারণ কি? 0 হবে, কারণ কি? সিমেট্রিক্যালি আছে। তাহলে বোথ সিমেট্রিক্যাল। সো কি হবে? নো ডিস্টরশন। এটা হয়ে গেল, এখানে তো আর কিছু বলারই নেই, কারণ আমার কোশ্চেন চেয়েছে কি কি ডিস্টরশন দেখাবে, এখানে তো কোনো ডিস্টরশনই দেখাবে না, তাহলে এখানে ফার্দার আর কিছু বলার নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে হাই স্পিড লিখে হ্যাঁ, দাও, স্যার। একটা হাই স্পিড। ঠিক আছে, এবার হচ্ছে এটাকে ভাষায় কিভাবে আমি লিখবো এই পুরো জিনিসটাকে, সেটা হচ্ছে ব্যাপার। এই পর্যন্ত সবাই লিখে নাও, তারপর আমি এইটাকে কি করে ভাষায়, ওই যে বললো না কি কনক্লুড করব, সেটা আমি লিখে দিচ্ছি। লিখে নাও আগে। এইভাবে পুরো রিপ্রেজেন্ট করবে প্রথমে, তারপর এবার ভাষায় লিখতে হবে। হয়ে গেছে। ওকে, লেখো দেখো, ইন কেস অফ CrF2, ইন কেস অফ CrF2, দেখেছো? ইন কেস অফ CrF2, comma Cr2 plus, in case of CrF2, Cr2 plus is in octahedral environment, is in octahedral environment, ঠিক আছে? is in octahedral environment, ঠিক আছে? octahedral environment of দাঁড়াও, octahedral environment of F minus ions, F minus ions, octahedral environment of F minus ions, full stop. In octahedral environment, in octahedral environment, in octahedral environment, in octahedral environment, chromium 2 plus, Cr2 plus, in octahedral environment, chromium 2 plus has a configuration, chromium 2 plus has a configuration of T2G3Eg1, configuration of T2G3Eg1, okay? T2G3Eg1, comma দিয়ে লেখো because F minus is a weak field ligand, because F minus is a weak field ligand, because F minus is a weak field ligand, okay? Because F minus is a weak field ligand, full stop. So the complex is high spin complex, so the complex is high spin complex, so the complex is high spin complex, yes sir? So the complex is high spin complex, full stop. Since the Eg orbital, since
the Eg orbital is unsymmetrically filled, হ্যাঁ যেটা কেটে গেছে একটু, সো দ্য কমপ্লেক্স এর পরে কি বললি? so the complex is high spin complex. So the complex is high spin complex, full stop. Since the Eg orbital is unsymmetrically filled, 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 chromium 2 plus participate, chromium 2 plus participate, chromium 2 plus participate in secondary splitting, participate in secondary splitting, secondary splitting, participate in secondary splitting. Sir, Cr2 plus are participate. Cr2 plus participate in, Cr2 plus participate in secondary splitting. ঠিক আছে? Yes, sir. ফুল স্টপ দিয়ে লেখো both type of splitting, ফুল স্টপ দিয়ে লেখো both type of splitting, both type of splitting, ব্র্যাকেটে z out and z in, ব্র্যাকেটে z out and z in are equally energetically favorable. Both type of splitting, ব্র্যাকেটে z out and z in are equally energetically favorable, equally energetically favorable, equally energetically favorable. Equally energetically favorable. Full stop. লিখেছো? But Yes, sir. but in most of the cases, but in most of the cases, but in most of the cases, chromium 2 plus adopt, chromium 2 plus adopt Z out distortion, chromium 2 plus adopt Z out distortion, chromium 2 plus adopt Z out distortion in spite of Z in, in spite of Z in, in spite of Z in. Okay? In spite of Z in. লিখেছো? Yes, sir. Okay. Full stop লেখো this can be explained as follows. This can be explained as follows. This can be explained as follows. একটা হাইফেন দাও দিয়ে নিচে লেখো দেখো in Z in distortion, in Z in distortion, in Z in distortion, ligand along Z axis, ligand along Z axis, ligands along Z axis, ligands along Z axis, ligands along Z axis approach to the metal ion, 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 which increases the steric repulsion, 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 and to overcome this steric repulsion, and to overcome this steric repulsion, and to overcome this steric repulsion, some amount of energy released, some amount of energy released, some amount of energy released, some amount of energy released decreases, decreases,
full stop. Whereas in Z out distortion, whereas স্যার এনার্জি রিলিজ পরে energy released decreases, energy released decreases, full stop. Whereas in Z out distortion, whereas in Z out distortion, whereas in Z out distortion, the ligands along Z axis, ligand along Z axis, ligand along Z axis go away from the metal ion, 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 which increases the steric repulsion, which increases the steric repulsion, which increases the steric repulsion, and to overcome this steric repulsion, sorry, কি বললাম, go away from the metal ion which decreases the steric repulsion, sorry, which decreases the steric repulsion, go away from the metal ion which decreases the steric repulsion. So Z out distortion is more favorable than Z in. So Z out distortion is more favorable than Z in. Z out distortion is more favorable than Z in. লিখেছো? So Z out distortion is more favorable than Z in. Full stop. এটা হয়ে গেল CrF2 এর ক্ষেত্রে। এবার MnF2 এর ক্ষেত্রে বলতে হবে, প্যারা চেঞ্জ করো, লেখো in case of octahedral environment, in case of octahedral environment, in case of octahedral environment of F minus ions, of F minus ions, F minus ions, the configuration of Mn2 plus becomes, the configuration of Mn2 plus becomes, the configuration of Mn2 plus becomes, the configuration of Mn2 plus becomes T2G3 Eg2, T2G3 Eg2, T2G3 Eg2 হয়েছে, full stop. Both T2G and Eg levels are, both T2G and Eg levels are symmetrically filled, both T2G and Eg levels are, both T2G and Eg levels are symmetrically filled, both T2G and Eg levels are symmetrically filled. So Mn2 plus does not take part, Mn2 plus does not take part, Mn2 plus does not take part in distortion, in distortion, and it has regular octahedral geometry, it has regular octahedral geometry হয়েছে, রেগুলার অক্টাহেড্রাল জিওমেট্রি লিখেছো? হ্যাঁ দা। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা পারবে কিনা দেখো। Explain the nature of
John Taylor distortion. Could be expected for a tetrahedral Ml4 complex. For a tetrahedral Ml4 complex for D9 metal ion. D9 metal ion. ঠিক আছে? দেখেছো? দেখেছো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা টেট্রাহেড্রালের জন্য জন টেলর ডিস্টরশন লিখেছিলাম না? লিখেছিলাম? হ্যাঁ হ্যাঁ ওইটা লিখবে, লিখে D9টার সাথে জাস্ট জুড়ে দেবে, পুরো ওইটাই লিখবে আর কি, টেট্রাহেড্রালের জন টেলর ডিস্টরশন। তাহলে তো হয় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি হয় না, ওটাই তোমাকে বলতে বলেছি। আচ্ছা, একটা কোশ্চেন, টেন্ডেন্সি অফ, নামান, হ্যাঁ বলো। আগের পেজটা একটু নামান। হ্যাঁ হয়েছে। Tendency of copper 2 plus complexes to attain square planar complex increases with increasing donor property of the ligand. Discuss. Okay. Donor property of the ligand. দেখেছো? কি বলছে কোশ্চেনটা, কেউ বলতে পারবে? কি বলছে? ডোনার মানে লিগ্যান্ডের ডোনার প্রপার্টি বাড়ার সাথে সাথে Cu2+ এর মানে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যায়। increased হবে। এটা কি করে আমরা মানে এটা জাস্টিফাই করবো আর কি? তার জন্য আমাদের যেটা করতে হবে, স্প্লিটিং প্যাটার্নটা আমাদের ড্র করতে হবে। দেখো, স্প্লিটিং প্যাটার্নটা যদি আমরা ড্র করি, তাহলে আমাদের ঠিক যেমন স্কোয়ার প্ল্যানার আমরা করেছিলাম না, এই যে স্কোয়ার প্ল্যানারের স্প্লিটিং প্যাটার্ন, এই স্প্লিটিং প্যাটার্নটা আমাকে আবার ড্র করতে হবে।
তো এটা যদি করা হয়, এটা যদি দেখে নাও আমি, দেখো কপার 2+ মানে D9, তার মানে বলছে ডোনার প্রপার্টি যত বাড়বে তত স্কোয়ার প্ল্যানার করার প্রবণতা বাড়বে। দেখো যদি ডোনার প্রপার্টি কম হয় তাহলে কি দেখাবে, ধরো অক্টাহেড্রালে আছে, এইটাই আছে, ধরো এইটাতে আছে, ডোনার প্রপার্টি যেতে তাতে করে এইটাতে আছে। এবার ডোনার প্রপার্টি যত বাড়বে তত কি হবে, তত এই যে মানে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, ধরো D9 এর অক্টাহেড্রাল স্প্লিটিং কোনটা অ্যাকচুয়ালি, জেড আউট তো। হ্যাঁ, D9 এর অক্টাহেড্রাল স্প্লিটিং প্যাটার্নটা কি, জেড আউট, এইটা। এবার এই জেড আউটটা, এই গ্যাপগুলো মানে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো, এই গ্যাপগুলো বাড়বে কখন, যদি আরো স্ট্রং লিগ্যান্ড আসে। স্ট্রং লিগ্যান্ডগুলো যদি আসে তাহলে এই গ্যাপগুলো আরো বেড়ে যাবে না, স্প্লিটিং আরো বেড়ে যাবে তো। এটা কার কাছে ক্লিয়ার কি, ধরো মনে করো একটা কপারের সঙ্গে ফ্লুরাইড আছে, আর কপারের সঙ্গে ধরো মনে করো সায়ানাইড এলো, তাহলে এই গ্যাপটা কার ক্ষেত্রে বেশি হবে, সায়ানাইডে। তাহলে যত গ্যাপ বাড়বে, তার মানে গ্যাপ বাড়াটা মানে কি, এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাবে, তার মানে সেটা অ্যাকচুয়ালি কোন জিওমেট্রির দিকে যাচ্ছে, স্কোয়ার প্লেন। স্কোয়ার প্লেন। কিন্তু যদি এটা সায়ানাইড না হয় ফ্লুরাইড হতো তাহলে এত স্প্লিটিং হতো কি, গ্যাপটা কি এত বেশি হতো না, তখন কোন জিওমেট্রিতে সেটা থাকতে চাইবে, অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। তার মানে যত তুমি ফিল্ড স্ট্রেংথ বাড়াবে, মানে লিগ্যান্ড যত স্ট্রেংথ বাড়বে তত ওর গ্যাপটা বেড়ে যাবে, আর গ্যাপ বেড়ে যাওয়া মানে আস্তে আস্তে অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানারের দিকে যাওয়ার প্রবণতা বাড়ছে, ঠিক কি না, বুঝতে পারছি? হ্যাঁ, এটা বুঝতে পেরেছো যে ফিল্ড স্ট্রেংথ বাড়লে কি করে অক্টাহেড্রাল থেকে স্কোয়ার প্ল্যানারের দিকে যায় কপারের। হ্যাঁ, ওই জন্য দেখবে সায়ানাইড কমপ্লেক্সের বা এই ধরনের কমপ্লেক্স, সায়ানাইড, কার্বনিল, এই ধরনের কপারের কখনো তুমি অক্টাহেড্রাল জিওমেট্রি পাবে না, সবসময় স্কোয়ার প্ল্যানার পাবে। কেন, কারণ এই ধরনের লিগ্যান্ডগুলো কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করবে, গ্যাপটাকে আরো বাড়িয়ে দেবে, আর গ্যাপটাকে বাড়িয়ে দেওয়া মানে সেটা কি কি জিওমেট্রি, সেটা স্কোয়ার প্লেন। ওই জন্য যখন তুমি কপারের সঙ্গে কখন ধরো সিইউ এর সঙ্গে সিএন আছে, তাহলে তুমি CuCN4 পাবে, কখন CuCN6 পাবে না, তাই না? সেটাই তো লজিক্যালি তাই হয়তো, যখন খুব স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দেবে তখন গ্যাপটা অনেক বেশি, তার মানে সেখানে জিওমেট্রি হবে স্কোয়ার প্ল্যানার, তার মানে CuCN4 পাবে, কখনো CuCN6 পাবে না। কিন্তু CuF6 পাওয়া যায়, CuF6 কপার হেক্সাফ্লুরাইড। কেন অক্টাহেড্রাল পাওয়া যায় কপার হেক্সাফ্লুরাইডে, কারণ ফ্লুরাইড কি উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে গ্যাপ কম, তাহলে গ্যাপ কম মানে ওটা 10 টু অক্টাহেড্রাল, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই ছবিটা আগে এঁকে নাও, এই ছবিটা এঁকে নাও আবার। দেখা হয়ে গেলে বলবে।
হয়ে গেছে। হুম সবার হয়েছে দেখো। বাকিদের হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো লেখো লেখো কপার 2+ is a D9 system. Copper 2+ is a D9 system. Copper 2+ is a D9 system that is in octahedral field, that is in octahedral field, that is in octahedral field, D9 splitted as D9 splitted as D9 splitted as T2G6 EG3. স্যার T9 সিস্টেমের পর আর একবার বলুন। Octahedral, in octahedral field D9 splitted gap ভেঙে যাওয়া splitted as T2G6 EG3, T2G6 EG3, T2G6 EG3 দেখেছো? Full stop. So it shows very strong Z out distortion. So it shows very strong Z out distortion due to unsymmetrically filled EG orbital. Due to unsymmetrically filled EG orbitals. So it shows very strong Z out distortion due to unsymmetrically filled EG orbitals. Unsymmetrically filled EG orbitals. Full stop. With increasing the donor property, with increasing the donor property of the ligand, with increasing the donor property of the ligand, with increasing the donor property of the ligand, T2G becomes more stable. T2G becomes more stable. T2G becomes more stable. T2G becomes more stable and EG becomes more unstable. And EG becomes more unstable. EG becomes more unstable. EG becomes more unstable. হয়েছে? EG becomes more unstable. Full stop. Therefore, with increasing donor property, therefore, with increasing donor property, therefore, with increasing donor property of the ligand, therefore, with increasing donor property of the ligand, therefore, with increasing donor property of the ligand, Z out distortion increases, Z out distortion increases, Z out distortion increases, Z out distortion increases, which results the square planar geometry ultimately, which results the square planar geometry ultimately, which results the square planar geometry ultimately, square planar geometry ultimately. ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার।
ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন, সেটা তোমরা সবাই পারবে, আমি শুধু কোশ্চেনটা দিচ্ছি, লেখার দায়িত্ব তোমাদের। কোশ্চেনটা লেখো, ডিসকাস the nature of JT distortion for an octahedral copper copper 2 plus complex. Discuss the nature of Jondler distortion for an octahedral copper 2 plus complex. পারা যাবে এটা? কি করবে? বলো। জেটিএসসি টা বের করলে তারপরে দেখতে হবে। হ্যাঁ, প্রথমে কাজ কি? প্রথম কাজ হচ্ছে কপার 2 প্লাস D9 এর জন্টলার ডিস্টরশন হবে কি হবে না দেখ চেক করা। বোঝা গেল? কি উত্তর পাবে? হবে কি হবে না? হবে। হবে। স্ট্রং না উইক? D9 স্ট্রং স্ট্রং। স্ট্রং। তাহলে জন্টলার ডিস্টরশন হবে স্ট্রং, কারণ ইজি আনসিমেট্রিক্যাল। তারপর কি করবে? ডায়াগ্রাম আঁকবে, যেমন ক্রোমিয়াম CrF2 তে যা করেছো এখানে তাই করতে হবে, একদম সেম। ক্রোমিয়ামের দুটো ডায়াগ্রাম এঁকেছো না দুই দিকে, এই যে দেখে নাও, জেড ইন জেড আউট করেছি না, এই যে দেখেছো? এইটা যেভাবে লিখেছি, এই যে শুধু এই জায়গাটা শুধু কপার 2 প্লাস হবে, মানে এই জায়গাটা কপার 2 প্লাস হবে, T2G6 EG3 হবে, ইজি আনসিমেট্রিক্যালি ফিল স্ট্রং জয়েন্ট ডিস্টরশন, যা লিখেছি তাই। লেখার পরে এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে নিচে, ডায়াগ্রাম আঁকার পরে জেটিএসসি ক্যালকুলেট করতে হবে। জেটিএসসি ক্যালকুলেট করে কি পাবে? সমান না আলাদা? সমান হবে। সমান হবে। EG1 EG3 থাকলে সবসময় সমান হবে, দেখবে। তো এটা তো EG3, T2G6 EG3, তাহলে এই দুটো দেখবে সমান। সমান হলে আমরা কি বলবো তখন? দুটো ইকুয়ালি প্রবাবল হওয়ার কথা। প্রবাবল জেড আউট হবে। হ্যাঁ, তারপর আমাদের কি বলতে হবে? স্টেরিক্যালি রিল্যাক্সেশন জেড আউটটা দেখাবে। রিল্যাক্সেশনের দরুন জেড আউটটা দেখাবে। এটা এই লেখাটা কার সঙ্গে সমান হবে? এখানে যে লেখাটা লিখেছিলাম ক্রোমিয়ামের জন্য, দেখেছো? হাফ পাতা কি এক পাতা? ক্রোমিয়াম CrF2 এর জন্য যা লিখেছো ঠিক ওইটা কপারের জন্য সেম লিখতে হবে। লাস্টে বলে দিতে হবে জেড আউটটা প্রেফারেবল, কেন? স্টেরিক্যালি রিল্যাক্স। পারা যাবে তো? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। ওখানে লিখে রাখো সেম অ্যাজ CrF2, শুধু কনফিগারেশনটা পাল্টে যাবে। সেম অ্যাজ CrF2 কোশ্চেনের যে অ্যান্সারটা যেভাবে করেছি ওইভাবে, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এর পরে যে ক্লাসটা হবে, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এরপরে অক্সিডেশন স্টেট, মানে CFSE উপর কিভাবে অক্সিডেশন স্টেট ডিপেন্ড করে, এটা দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব। আর তারপরে আমরা অ্যাপ্লিকেশন অফ CFSE সেটা পড়বো। তো আজকে আমাদের এ পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ।